আসসালামু আলাইকুম প্রিয় ইবিআইবাসী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ঠিক 10টার সময় ক্লাসটাকে আমি অন ইয়ার করলাম। তোমরা একটু জয়েন হও, জয়েন হয়ে আমাকে বলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তোমাদের বলার আগে আমি একটু চেক করে নিই যে সব কিছু ঠিকঠাক চলছে কিনা। সর্বপ্রথম আমার ইবিআই ক্লাসে যেতে হবে, ইবিআই গ্রুপটাতে। গ্রুপে যেয়ে দেখছি তোমরা জয়েন করছো, ফ্রেমিং তো মাশাআল্লাহ খুব ভালো আছে। আর সাউন্ড কোয়ালিটিটা একটু চেক দেই। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটিও এক্সিলেন্ট। তো আজকে তোমরা হয়তোবা বুঝে গেছো আমি কি পড়াতে চাচ্ছি। আজকের টপিকটা হচ্ছে উচ্চারণ ও কবিতার গঠন। অনেকে হয়তোবা ধারণা করতে পারছো, আবার অনেকে ধারণাটা করতে পারো নাই। কেন উচ্চারণটা ধরলাম, এটা কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের প্রথম টপিক। এটা ধরার একটা কারণ হচ্ছে এই যে উচ্চারণ, এই যে উচ্চারণ, এটা আমাদের কবিতা পড়াতে বা পড়তে গেলে আমাদের একটু সহায়তা করবে। ঠিক আছে, এই কারণে আমার এই টপিকটা আজকে ধরা। তো তোমরা একটু আসো, সবাই একটু ক্লাসে আসো, সবাই আসবা। আমিও তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আজকে কে কে ক্লাস করতেছে আমি যদি একটু দেখি। আমাদের সাথে রাবিব আছে, নাজিব আছে, তারপরে আমাদের সাথে রাফি আছে, আমাদের সাথে দিয়া আছে, কৌশিক, তারপরে হচ্ছে সিফাতুল ইসলাম, নূরে জান্নাত, নাদিয়া। নাদিয়া আমি দেখছি মাশাআল্লাহ প্রত্যেকটা ক্লাসই করে, অ্যাক্টিভলি ক্লাসগুলো করে। আবু ফয়সাল, আব্দুল হালিম, তারপর অভিষেক রাজশাহী। অভিষেক, এই অভিষেক আমাদের ইবিআইতে ছিল, ইবিআই একে, এবং অভিষেক রাজশাহী নামটা খুবই পরিচিত আমাদের কাছে। তারপরে আমাদের সাথে সানজিদা আছে, বায়োলজি ক্লাস রেখে চলে এলাম। হ্যাঁ, স্বাভাবিক। স্বাভাবিক তো না, আসলে ব্যাপারটা একটু অস্বাভাবিক। কেন? কারণ এই বায়োলজি বা ফাউন্ডেশনের ক্লাসগুলো কেন হচ্ছে, ফাউন্ডেশনে তোমাদেরকে বোঝানো হচ্ছে যে তোমাদের ইন্টার লাইফটা কেমন যাবে। আর পুরো দমে ক্লাসগুলো শুরু হয়ে গেছে হচ্ছে ইবিআইতে। তো ইবিআই ফাউন্ডেশনের ক্লাসগুলো তোমার জন্য গুরুত্ব তখনই বহন করবে যদি তুমি পড়ালেখার প্রতি অনেক বেশি সিরিয়াস থাকো। আর তুমি যদি আমার মতো ফাঁকিবাজ হয়ে থাকো, তাহলে আসলে তোমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো কোনো ইম্প্যাক্ট করতে পারবে না তোমাদের লাইফে। যেমন আমার ক্লাস কিন্তু বৃহস্পতিবার আছে। বৃহস্পতিবার ইবিআই গ্রুপে আমার ক্লাস হবে না, বৃহস্পতিবার পাবলিক গ্রুপে ক্লাস হবে, অর্থাৎ ফাউন্ডেশনে ক্লাস হবে। এবং তাহারেই পরে মনে আমি পড়াবো, তাহারেই পরে মনে তোমাদের কোর্সে অনেক পরে পড়াবো, কারণ ওইখানেই আমি একদম যাচাই বাছাই করে পড়াই ফেলবো। আর তোমাদের গ্রুপে অনেক দিন পর আমি পড়াবো, কারণ এই ক্লাসটা তো আসেই। তো দুইটা ক্লাস পর পর নেওয়ার তো কোনো দরকার নেই। এই কারণে একদম কোর্সের শেষের দিকে আমি তাহারেই পরে মনে পড়াই ফেলবো। কিন্তু ওই যে তাহারে পরে মনে আমি তোমাদেরকে পড়ালাম না, ওই লিঙ্কটা আমি আমাদের এই প্লে লিস্টে অ্যাড করে দিব, যার যখন প্রয়োজন সে দেখে নিতে পারবা। ঠিক আছে? আর তোমাদেরকেও পড়াবো, এমন না যে পাবলিকে দিতেছি দেখে তোমাদেরকে পড়াবো না। বাট এটা মনে রাখবা যে আমি কিন্তু ওই পাবলিক গ্রুপেও এই কোয়েশ্চেন সমাধান, বাংলা সেকেন্ড পত্রের টার্ম সব কিছু, অর্থাৎ আমরা কোর্সে যা যা পড়াই আমি বাচ্চাদেরকে সেগুলাই দেখাবো। কারণ অনেকে তো আমাদের ফ্রি কোনো ক্লাস দেখেনি। তো এই কারণে অনেকে ভাবে যে ভাইরা কিভাবে পড়ায় না পড়ায়, এটা দেখাবো জাস্ট। এবার একটু আসো, আজকে এখানে আমি লিখে রাখছি লেকচার 1, উচ্চারণ ও কবিতার গঠন, পদ্য। আচ্ছা, পদ্য বলতে ব্যাপারটা এরকম না, এই ক্লাসটা বাংলা দ্বিতীয় পত্রেরই ক্লাস। হ্যাঁ, এই ক্লাসটা বাংলা দ্বিতীয় পত্রেরই ক্লাস, কিন্তু এই বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসটা একটা সম্মিলিত ক্লাস দ্বিতীয় পত্রের। উচ্চারণ পড়াতে আমার সময় লাগবে 3টা ক্লাস আমি নিব। অনেকে উচ্চারণ পড়াইতে একদিনে শেষ করে দেয়, না, আমি 3টা ক্লাস উচ্চারণের জন্য বরাদ্দ রাখতেছি। এমন হতে পারে 2টা ক্লাসে শেষ হয়ে যেতে পারে, এটা ডিপেন্ড করে তোমাদের বোঝার উপরে। এখন এই যে কবিতার গঠন না, আচ্ছা কবিতার গঠন এইটা আবার কি? ম্যাক্সিমাম কবিতা এখন লেখা থাকবে যে কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে লেখা, মাত্রা বৃত্ত ছন্দ। আবার কিছু কিছু কবিতা এরকম লেখা পাবা যে সেটা হচ্ছে অক্ষর বৃত্ত ছন্দে লেখা, অক্ষর বৃত্ত ছন্দে লেখা। আবার কিছু কিছু কবিতা তুমি দেখবা যে অমিত্রাক্ষর ছন্দে লেখা, লেখা হচ্ছে অমিত্রাক্ষর, অমিত্রাক্ষর ছন্দ। হ্যাঁ, কিছু কিছু কবিতা লেখা। আবার কিছু কিছু কবিতা তোমাদের বইতে যেমন লেখা, তোমরা দেখবা হচ্ছে গদ্য ছন্দ। তার মানে তোমাদের শর্ট সিলেবাস লং সিলেবাস মিলে যেই 12টা কবিতা আছে, সেই 12টা কবিতা আসলে এই 4টা ছন্দের উপর ভিত্তি করে লেখা। এক হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, যেমন ধরো সোনার তরী কবিতাটা, 18 বছর বয়স কবিতাটা, প্রতিদান কবিতাটা, এই কবিতাগুলো মাত্রাবৃত্ত ছন্দে লেখা। অক্ষরবৃত্ত ছন্দে একটাই কবিতা আছে, সেটা হচ্ছে তাহারেই পরে মনে কবিতাটা। অমিত্রাক্ষর ছন্দে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা আছে। গদ্য ছন্দে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। তারপর ধরো আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি 1969, এগুলো লেখা। তো অনেকের মনে আসতে পারে ভাই এগুলা কি বললেন, কিছু বুঝি নাই।
তো এইটা বোঝার জন্য প্রথমত আমাদের উচ্চারণটা ভালো মতো বুঝতে হবে যে উচ্চারণ জিনিসটা কি। ঠিক আছে, এই যে যেমন অনেকে জিহ্বার উচ্চারণ বলে জিবলা। তো এইগুলার জন্য আমি তোমাদেরকে আজকে প্রথম বাংলা ব্যাকরণ ক্লাস, সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের উপর উচ্চারণের যে ক্লাসটা সেটা আমি নিচ্ছি। তোমরা একটু বলো। হ্যাঁ, দুইটার রেজাল্টের লিঙ্কই ওপেন হয়েছে, দুইটার রেজাল্টই তো দিয়ে দিছি, দুইটাই ওপেন। লেয়ার 1 লেয়ার 2 দুইটাই ওপেন করা, লেয়ার 1 লেয়ার 2 দুইটার রেজাল্টই ওপেন করা। ঠিক আছে, দুইটার রেজাল্টই ওপেন করা। এই দেখো লেয়ার 1 লেয়ার 2 দুইটার রেজাল্টই ওপেন করা। তোমরা চাইলে এখন লেয়ার, তুমি পরীক্ষা মানে এখন দেখো না, এখন বিশৃঙ্খলা হবে। এই যে দেখো দুইটাই ওপেন করা, আমি 9টা 25 মিনিটে দুইটাকেই ওপেন করছি, দুইটাকেই ওপেন করছি। এই দেখো তোমরা প্রায় 450 জনের মতো পরীক্ষা দিছো। এই সেটিংয়ে দেখো, এই যে দেখো ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন, মানে এখন লিঙ্কে ঢুকলেই রেজাল্ট দেখতে পারবা। ঠিক আছে, লিঙ্কে ঢুকলেই রেজাল্ট দেখতে পারবা এখন। সো দুইটাই ওপেন করা। লেয়ার, এটা কোনটা ছিল, এই ভর্তি পরীক্ষার জন্য, তার মানে লেয়ার 2। তাহলে লেয়ার 1টাও দেখো ওপেন করা, এই যে লেয়ার 1টাও ওপেন করা, 409 জন দিছো এটা। তো এই হচ্ছে কাহিনী। চলো এবার আমরা পড়তে যাই। আচ্ছা, যদি লেয়ার 2টা দেখতে না পাও আমি তোমাদের রেজাল্ট শিট দিয়ে দিব, এখন দেখো না কেউ, হ্যাঁ আমি তোমাদের ওইটা দিয়ে দিব, চিন্তা করো না। এবার একটু মন দাও, সবাই কি রেডি? আমি ওপেন করে দিব, ক্লাসটা শেষ হলে দেখে নিব যে কেন হইতেছে না। সবাই কি রেডি? হ্যাঁ, সবাই ক্লাসটার জন্য রেডি? একটু রেডি কমেন্ট করো তো, একটু রেডি কমেন্ট করো। যেহেতু আজকে বাংলা প্রথম পত্রের প্রথম ক্লাস, একদম বেসিক ক্লাস, ঠিক আছে, বাংলা প্রথম পত্রের প্রথম ক্লাস। তো তোমরা সবাই জানো যে তোমাদের কি কি টপিক আছে, বাংলা দ্বিতীয় পত্রে কি টপিক আছে একটু বলো তো। 1 নাম্বার যে টপিকটা, 1 নাম্বার সেটা কি? সেটা হচ্ছে উচ্চারণ। 1 নাম্বার টপিকের নাম হচ্ছে উচ্চারণ। 2 নাম্বার টপিকের নাম হচ্ছে বানান। 2 নাম্বার টপিকের নাম হচ্ছে বানান। 3 নাম্বার টপিকের নাম, বা 3 নাম্বার টপিকের নাম হচ্ছে তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণী। হ্যাঁ, ব্যাকরণিক শব্দ শ্রেণী, এইটা হচ্ছে মানে পদ প্রকরণ যেটা, সেটাই আর কি। এটা কত নাম্বার টপিক? এটা হচ্ছে 3 নাম্বার টপিক। 4 নাম্বার টপিকের ভিতরে অনেকগুলা সাব টপিক আছে। একটা হচ্ছে উপসর্গ, একটা উপসর্গ, আরেকটা হচ্ছে প্রত্যয়, 25 ব্যাচের প্রত্যয় নাই, আর আরেকটা হচ্ছে সমাস, সমাস। 5 নাম্বার টপিকটা হচ্ছে বাক্য, 5 নাম্বার টপিকটা বাক্য, এবং 6 নাম্বার টপিকটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধি। এই মাত্র এই 6টা টপিক তোমাদেরকে পড়তে হবে ইন্টার লাইফে, এইচএসসি পাস করতে হলে। তো সর্বপ্রথম যে টপিকটার নাম সেটা হচ্ছে উচ্চারণ। উচ্চারণ, ঠিক আছে। এই আজকে উচ্চারণের উপর একটা ক্লাস হবে। 9-10-এর বাংলা ব্যাকরণ বইটা এবং অক্ষরপত্র প্রকাশনীর বইটা হচ্ছে আজকের রেফারেন্স বুক। আজকে আমি কোন 2টা বইয়ের রেফারেন্স হিসেবে পড়াবো? একটা হচ্ছে 9-10, আরেকটা হচ্ছে অক্ষরপত্র, ইন্টারের অক্ষরপত্র প্রকাশনীর বইটা। হ্যাঁ, অক্ষরপত্র আমার কাছে লেটেস্ট ভার্সনটা ওরা কিছুদিন আগে দিয়ে গেছে। বিক্রয়ের জন্য নয়, সৌজন্য সংখ্যা, এইটা আমার রেফারেন্স বইটা হচ্ছে এইটা হবে। আর 9-10-এর যে বাংলা ব্যাকরণ বইটা, সেই বাংলা ব্যাকরণ বইয়ের এই যে দেখো কই অধ্যায় 5 এবং 8, অধ্যায় 5 এবং 8 হবে এই উচ্চারণ পড়ানোর জন্য রেফারেন্স বই। এটা কোনটা কোনটা? এটা হবে 5th and 8th, এই 2টা চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টার। এখন তোমাদেরকে বলি, তোমরা কেউ বই কিনো না, দরকার নাই, কারণ এক এক কলেজে এক এক বাংলা ব্যাকরণ বই পড়াবে তোমাদেরকে, দরকার নাই। আমি যে বইটা পড়াবো না, এই বইয়ের পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব, মানে ছবি তুলে, কারণ এগুলোর পিডিএফ তো অনলাইনে পাওয়া যায় না। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই, টাকা পয়সা খরচ করে না, পড়বো আমি, তুমি খালি আমার সাথে ক্লাসটা দেখবা, তোমরা ভালো রেজাল্ট করবা, মাথায় গেঁথে যাবে পড়া। এবার একটু দেখো,
আজকে সেকেন্ড পেপার, বাট এটা যদি জেনে থাকো তাহলে কবিতা পড়তে ইজি হবে। আমি নেক্সট যে টপিকটা ধরবো সেটা একটা কবিতা হবে, এই কারণে আমি এই টপিকটা আগে বুঝাইতেছি। হ্যাঁ, এই রিলেটেড আর কেউ প্রশ্ন কইরো না, আমি উত্তর দিয়ে দিব, বিশৃঙ্খলা সৃষ্টি হবে তখন। তো এই যে তোমরা হয়তোবা রেডি, তো উচ্চারণ আমরা পড়বো। পরীক্ষায় উচ্চারণ আসবে কিভাবে আমরা দেখব। আসবে কিভাবে, সর্বপ্রথম আমি সেটা দেখি। সর্বপ্রথম আমরা সেটা দেখব যে পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে। তো চলো আমরা একটু দেখি যে পরীক্ষায় প্রশ্ন কেমন আসে। প্রশ্ন কেমন আসে, ধরো আমি তোমাদেরকে একটু বলি, প্রশ্ন আসবে দুইটা। দেখো, এক নাম্বার টপিক যেটা থাকবে এক, সেটা তো আমরা জানি উচ্চারণ, সেটা আমরা সবাই জানি, সে টপিকটার নাম হচ্ছে উচ্চারণ। ওয়েট, হ্যাঁ, কি ব্যাপার, সেই টপিকটার নাম কি? সেই টপিকটার নাম হচ্ছে উচ্চারণ। এখন তোমাদের ইন্টারের যেই পরীক্ষার প্রশ্নটা হবে, টোটাল থাকবে 12টা টপিক, যার ভিতরে ব্যাকরণের 6টা টপিক, আর বাকি টপিকগুলো হচ্ছে তোমার লিখিত অংশ, যেমন ভাব সম্প্রসারণ, রচনা, কিংবা ভাষণ লেখা, অনুচ্ছেদ লেখা, সারাংশ সারমর্ম, ডায়লগ ডেলিভারি, এই জিনিসগুলো, অনুবাদ, এই জিনিসগুলা। তো আমরা প্রথমে একটু দেখবো যে প্রথম প্রশ্নটা কিভাবে আসে। একটা প্রশ্ন আসে উচ্চারণে, এমসিকিউ নাই, প্রশ্ন আসে ক দিয়ে। ক, সেই কটা কি? সেই কটা হচ্ছে লিখিত প্রশ্ন। সেই কটা হচ্ছে লিখিত প্রশ্ন। একটা হচ্ছে লিখিত প্রশ্ন, আরেকটা প্রশ্ন আসে টেকনিক্যাল প্রশ্ন। আরেকটা কি টেকনিক্যাল, সেটা হচ্ছে খতে আসে। খতে কি বলবে জানো? খতে বলবে যে নিচের নিচের আটটি নিচের আটটি শব্দের মধ্যে, আটটি শব্দের মধ্যে, নিচের আটটি শব্দের মধ্যে যে কোনো পাঁচটির, যে কোনো পাঁচটির শুদ্ধ উচ্চারণ লেখো। যে কোনো পাঁচটির শুদ্ধ তো বলবে না, বলবে প্রমিত উচ্চারণ লেখো। প্রমিত উচ্চারণ, প্রমিত উচ্চারণ লেখো। এই যে তোমাদের পরীক্ষায় থাকবে এই দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন, ঠিক আছে? একটু খেয়াল করো, হয় লিখিত প্রশ্ন থাকবে। এখন লিখিত প্রশ্ন কেমন আসতে পারে? এখন দেখো, লিখিত প্রশ্নটা এমন আসবে, কেমন? এমন যে তোমাকে বলবে যে অধ্বনির, অ, দেখো স্বরে অ, এই যে স্বরে অ ধ্বনির, স্বরে অ ধ্বনির যে কোনো, যে কোনো, যে কোনো পাঁচটি, পাঁচটি উচ্চারণের, উচ্চারণের নিয়ম লেখো। যে কোনো পাঁচটি উচ্চারণের নিয়ম লেখো, এই প্রশ্নটা দিবে। তাহলে তোমার কয়টা পয়েন্ট লিখতে হবে? তোমাকে পাঁচটা পয়েন্ট লিখতে হবে। পাঁচটা পয়েন্ট উইথ এক্সাম্পল, উইথ এক্সাম্পল, ঠিক আছে? উইথ এক্সাম্পল দিতে হবে। যেমন ধরো আমি তোমাকে একটা বুঝাই, তুমি বললা কি, তুমি বললা যে আদ্য অতে, আদ্য অ, এই কথাটা লিখলা, আদ্য অ। আদ্য অ মানে কি জানো? শব্দের শুরুতে আদ্য অ মানে, একটু বোঝার চেষ্টা করো, একটু একটু মনোযোগ দাও, মজা করবো আমরা, একটু মনোযোগ দাও। আদ্য অ মানে কি? শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে, শব্দের, শব্দের শুরুতে, শব্দের শুরুতে যদি, শব্দের শুরুতে যদি কি থাকে? অ থাকে, অ থাকে, ঠিক আছে? তুমি এইভাবে তুমি কি লিখবা? আদ্য অ এর পর, আদ্য অ এর পর, আদ্য অ এর পর যদি রস্বই, দীর্ঘই, কিংবা রস্যুকার, কিংবা দীর্ঘকার, কিংবা দীর্ঘকার থাকলে, থাকলে অ এর উচ্চারণ, অ এর উচ্চারণ, উচ্চারণ ও এর মতো হয়, ও এর মতো হয়। এই যে একটা নিয়ম, এটা কি? এই পুরাটা কি? এই পুরাটা, এই পুরাটা হচ্ছে একটা নিয়ম, একটা পয়েন্ট। এই যে একটা পয়েন্ট, তাহলে তোমার কয়টা পয়েন্ট লিখতে হবে? 5টা পয়েন্ট। এখন দেখো কি বলা হয়েছে, আদ্য অ, অর্থাৎ শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে, কোথায় থাকবে? শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে, এরপর যদি একটা হ্রস্বইকার থাকে, কিংবা দীর্ঘইকার থাকে, কিংবা একটা রস্যুকার বা দীর্ঘকার থাকে, তবে স্বরে অ এর উচ্চারণ আর অ এর মতো থাকে না, এটা ও এর মতো সাউন্ড করে। কেমনে? ধরো একটা এক্সাম্পল এখন তোমার লিখতে হবে, এই যে এক্সাম্পল, এক্সাম্পল বা উদাহরণ। এক্সাম্পলটা কি দিবা? ধরো তুমি লিখছো কবি, তুমি কি লিখছো? এই যে দেখো কবি, কবি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ভালো মতো চিন্তা করো, ক, এটা তো একটা অধ্বনি, কেন? কারণ কোনো ব্যঞ্জন ধ্বনি অধ্বনি সাপোর্ট ছাড়া উচ্চারিত হতে পারে না। তার মানে এই জায়গায় ক, অ, এখানে তো একটা অধ্বনি আছে,
অধ্বনিটা কোথায় আছে? শব্দের শুরুতে আছে। তার মানে এটাকে বলতে পারি আদ্য অ। আদ্য অ এর পরে যদি একটা হ্রস্ব ইকার থাকে বা একটা দীর্ঘ ইকার থাকে বা হ্রস্বকার বা দীর্ঘকার যদি থাকে, অ এর উচ্চারণটা হয়ে যায় ও এর মতো। এই কারণে আমরা বলি না কবি, এটা বলি না, আমরা বলি কবি। তখন তোমার হাইফেন দিয়ে লিখতে হবে, এটার উচ্চারণ হয় হচ্ছে এই যে কবি, কবি। বা চিন্তা করো, এখানে দিলাম অনু, এখানে একটা শব্দ দিলাম অনু, আমরা কি কেউ বলি অনু? অনু বলি? আমরা তো অনু বলি। তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হয়ে গেছে। তাহলে এখানে লিখলাম ও, তারপর লিখলাম নু। কেন? কারণ দেখো এই যে আদ্য অ মানে আদিতে অধ্বনি আছে, এর পরে আদিতে অধ্বনি এর পরে এই যে একটা রস্যুকার আছে, রস্যুকার থাকলে তো অ এর উচ্চারণ ও এর মতো হয়। তাহলে এই যে লিখিত প্রশ্ন, লিখিত প্রশ্নটা এভাবে লিখতে হয়। বলে এতটুকু বুঝছো কিনা? আজকে পিয়াস ক্লাসগুলো ঢুকতেছে না, এটা আসলে কি জানো, দাগানো ছাড়া শীটও দিছি, দাগানো ছাড়া শীটও দিছি, একটু প্লেলিস্টটা চেক করো। তোমার হচ্ছে আজকে প্রচুর গরম, আর আমি এমন একটা রুমে ক্লাস নিতেছি, অফিসের এই রুমটাতে এসিটা নষ্ট হয়ে গেছে। এই রুমে 3টা ফ্যান চলতেছে, একটা সামনে টেবিল ফ্যান, শব্দ পাইতেছো না, একটা উপরে একটা সাইডে, সব জানলা দরজা খোলা, বাতাস ভরপুর। তারপর আমি নর্মালি আমি ঘামি না, আমার শরীরে তো, আমার রক্তে আসলে শরীর কম, আমার মানুষের শরীরে রক্ত কম থাকে, আমার রক্তে শরীরেই কম, ঘাইম আমার অবস্থা কাহিল হয়ে গেছে। তো একটু তোমরা বুঝো, আজকে কারো যদি বকা দিয়ে ফেলি তাহলে মনে করবো আমার সিচুয়েশনটা, আমার বডিটা নিতে পারতেছে না, এই কারণে আমি রাগটা ঝাইরে ফেলতেছি, ঠিক আছে? তো তোমরা যেহেতু আমার ছোট ভাই, তোমরা এই জিনিসগুলো একটু বুঝো। তো এইটা হচ্ছে লিখিত নিয়ম, আমি আগে লিখিত বুঝাই। ওই যে পরীক্ষার হলে, ফিজিক্স পরীক্ষার হলে যখন ফিজিক্স পরীক্ষা দিতে যাই, তখন পরীক্ষার প্রশ্ন দেখলে আমরা হাও হয়ে থাকি, কি পড়লাম আর কি আসলো। আমার টার্গেটটা হচ্ছে আমি আগে বুঝাই দেই যে কি ধরনের প্রশ্ন আসে, কিভাবে লিখতে হয়। বুঝা গেছে? তো এইটা হচ্ছে লিখিত প্রশ্ন। এখন অথবা দিয়ে থাকে, তো উচ্চারণে অথবা দিয়ে থাকে, কেউ এইভাবে পয়েন্ট আকারে লেখে, হ্যাঁ, যে হচ্ছে এখানের 8টা শব্দ, অচেনা যদি কোনো শব্দ দেয়, অচেনা যদি কোনো শব্দ দেয়, তখন তো পারবে না, পারবে না। তো তখন ও 4টা দেখবে উচ্চারণ পারতেছে, বাকি 4টার পারতেছে না, মানে একটা তো মিস হয়ে গেল। বা দেখা যাবে 2টা পারতেছে, বাকি 7টার একটাও পারতেছে না। তখন কি করে? তখন মানুষ লিখিত প্রশ্নটা দেয়। মূলত লিখিত প্রশ্নে অ্যান্সার কেউ করতে চায় না, কারণ টাইম লেন্দি না, অ্যান্সার করতে চায় না, কেউ করতে চায় না, অ্যান্সার কেউ করতে চায় না। সবাই এই টেকনিক্যাল অংশটা ধরে, সবাই এই টেকনিক্যাল অংশটা ধরে। এই টেকনিক্যাল অংশের ভিতরে প্রশ্ন আসবে কিভাবে জানো? আমি তোমাদেরকে বলি। ধরো এইখানে একটা শব্দ দিছে অধ্যক্ষ, অধ্যক্ষ, এই যে একটা শব্দ দিছে, এটার উচ্চারণ তোমার লিখতে হবে। তারপর একটা শব্দ দিছে, ধরো ধরো প্রমাণ, শব্দটা কি দিছে? শব্দটা দিছে হচ্ছে প্রমাণ, প্রমাণ, ঠিক আছে? তারপর ধরো শব্দটা দিছে এরকম যে নদী, নদী, এই যে শব্দটা দিছে, হ্যাঁ, 8টা দিবে, 8টা। তারপর ধরো শব্দটা তোমাদের দিছে হচ্ছে কক্ষ, এই যে এইটা দিছে, এইটা দিছে। বা তোমাদেরকে দিছে হচ্ছে ধরো এই যে মসৃণ, এই শব্দটা দিছে, এইটা দিছে, এই যে এটা দিছে মসৃণ, ঠিক আছে? এখন ধরো এভাবে 8টা দিছে, তোমার কি করতে হবে? দেখলাম প্রথম 5টাই তুমি পারো, উচ্চারণ লিখতে পারবা, তখন তোমার কি করতে হয়? তখন তোমার যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে এটার উচ্চারণটা লিখতে হয়, পাশে সমান সমান দিয়ে লিখবা যে এটার উচ্চারণ হচ্ছে ওধ, এটার উচ্চারণ হচ্ছে ওধ। এখন তোমরা পারবা না, বাট আমি সিস্টেমটা বুঝাই দিতেছি। ওধ, তারপর ধোক, তারপর ধোক, খো, এটার উচ্চারণ এইভাবে লিখতে হবে, অধ্যক্ষ। এটার উচ্চারণ কি লিখবা? তুমি লিখবা, এটা তো প্রমাণ বলো না, তুমি বলো প্রমাণ, প্রমাণ। তাহলে এটার উচ্চারণ কিভাবে লেখে? এই যে প্র, তারপর লেখে হচ্ছে মান, যেহেতু বদ্ধ অক্ষর তাই হসন্ত দিতে হবে। এইটাকে কেউ নদী বলে, মানে নদী বলে না, কি বলে? নদী। তাহলে এটা কিভাবে লিখবো আমরা? একটু খেয়াল করো, এইটা কিভাবে লিখবো? এইটা লিখবো হচ্ছে নো, নৌকারে নো, তারপর দয় রস্যিকারে দি। এখন বলতে পারো ভাই এটা তো দীর্ঘিকার, এটা রস্যিকার কিভাবে হলো? একটু পরে বলবো আমি এগুলা, হ্যাঁ। এবার দেখো কক্ষ, এটার উচ্চারণ কিন্তু কক্ষ না, এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ কিন্তু কক্ষ, এই যে কোক, এই যে কোক, তারপর কি খো, এই যে কক্ষ, তখন এভাবে লিখতে হবে।
তারপরে এই যে মসৃণ, এটার উচ্চারণ কি বলতো? তুমি উচ্চারণ করছো কেমনে এটা কও আগে। তুমি বলছো মস, তারপর বলছো শ্রীন, মসৃণ না কিন্তু, মসৃণ। তাইলে আমি কি লিখবো? এই যে মোস, এই যে মোস, হ্যাঁ মোস, এস এর মতো উচ্চারণ, তারপর শ্রীন, মসৃণ। তারপর অনেকে এইটা দিবে, ধরো এই যে, এই যে এইটা, এটার উচ্চারণ অনেকে কি লিখবে? জিহ্বা, জিহ্বা, জিহবা না, এটার উচ্চারণ হচ্ছে জিউভা, জিউ, এই যে জিউ, তারপর হচ্ছে ভা। কও, এইটা হচ্ছে তোমাদের পরীক্ষার প্যাটার্ন। তো কেউ কেউ অথবা দেওয়া থাকে, তো মোট 5 মার্ক, উচ্চারণে 5 মার্ক। তো এই 5 মার্কে 2 ধরনের কোয়েশ্চেন আসে। কয় ধরনের? 2 ধরনের। হয় তোমার লিখিতটা লিখতে হবে, নাই তোমার এই টেকনিক্যাল শব্দগুলা লিখতে হবে। তো বলো প্রশ্ন বুঝতে পারছো কিনা? জিও ভাই এটা বুঝলাম না, সব বুঝাই দিব, সব বুঝাই দিব। জাস্ট এটা আমি কি, টার্গেটটা কি ছিল যে কিভাবে প্রশ্ন হবে এইচএসসি পরীক্ষায় এটা বোঝানো। হ্যাঁ, নতুনের উচ্চারণ তো নতুন, নো ওকার যুক্ত। ভেরি গুড, ওকে সমাজ গিয়া না? বিলকুল। এই দেখো, এই দেখো কি কি পড়তে হবে পুরো এইচএসসি লাইফের জন্য, আমি কয়েকটা দাগায় রাখছি। প্রথমত কি কি পড়তে হবে দেখো, এই যে একটু খেয়াল করো ভালো মতো, হ্যাঁ লক্ষ্য করো। বেশিক্ষণ নিব না আজকের ক্লাস, অল্পক্ষণ নিব, পারতেছি না কেন জানি, ভিতর থেকে কষ্ট হয়। এবার একটু দেখো, উচ্চারণ রীতি কাকে বলে? লিখিত যেগুলো ইম্পর্টেন্ট, উচ্চারণ রীতি কাকে বলে? বাংলা উচ্চারণের 4টি নিয়ম। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট তোমাদের এইচএসসি কিংবা কলেজে যখন উঠবা তখন। এটা অনেক কলেজে সেকেন্ড পেপার সেকেন্ড ইয়ারে পড়ায়, আবার অনেক কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় পড়ায়। তো এই দেখো, এই যে উচ্চারণ রীতি কাকে বলে না, এইটাতে তুমি পাবা 1 মার্ক, 1 মার্ক। আর এইখানে উচ্চারণের 4টা নিয়ম, যে কোনো 4টা নিয়ম, এনি 4 তুমি লিখলে কয়টা লিখবা? তুমি এখানে 4টা পয়েন্টের জন্য 4টা মার্ক অ্যাচিভ করবা, 4টা মার্ক অ্যাচিভ করবা। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবার কি বলছে দেখো তো, বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টা নিয়ম, যে কোনো 5টা নিয়ম, অধ্বনি উচ্চারণের এনি 5 রুলস ইউ ক্যান রাইট। কিভাবে? ধরো তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো আদ্য অ এর নিয়ম তো তুমি জানো, তো তুমি এই উদাহরণটা মনে করে গেছো পরীক্ষার হলে, এই উদাহরণটা, কবির উদাহরণটা তুমি মনে করে গেছো। তুমি কি লিখবা? যে আদ্য অ এর পরে যদি রস্বইকার দীর্ঘইকার রস্যকার দীর্ঘকার থাকে, তবে অ এর উচ্চারণ ও এর মতো হয়। তখন তুমি লিখলা 1 পয়েন্ট দিয়ে, যে একটা উদাহরণ দিয়ে এটার উচ্চারণ এই নিয়মের মধ্যে পড়তেছে এটা। তারপর তুমি লিখলা যে এই যে এই উদাহরণটা লিখলা, এই উদাহরণ প, তার মানে প এর সাথে তো একটা অধ্বনি আছে, আদিতে অ। আচ্ছা, এরপর যদি জ ফলা থাকে, মনে রাখো এরপর যদি জ ফলা থাকে, তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যায়। তাহলে কি হবে? পদ্য, নট পদ্ম, পদ্য। তাহলে এইটা কি হবে? এটার উচ্চারণ, এটার উচ্চারণ হবে হচ্ছে পদ্য। তাহলে এইটা আরেকটা রুলের ভিতরে পড়লো, তুমি লিখে ফেলতে পারো। কিংবা এইভাবে লিখতে পারো, ধরো এই যে বিবাহ, এটা উচ্চারণ কিন্তু বিবাহ, এখানে তো একটা অধ্বনি হ, অধ্বনি, বাট উচ্চারণ তো হইতেছে ও এর মতো, বিবাহ। তার মানে এই অটা কোথায় আছে? এই অটা কি শুরুতে আছে না মাঝে আছে? এই অটা তো শেষে আছে। তাহলে শেষের অর একটা নিয়ম লিখে দিলা, যে এটার উচ্চারণ হবে হচ্ছে বি বা হো। তাহলে লিখিত উদাহরণ, একটা করে উদাহরণ মনে রাখবা, 5টা লিখিত লিখে দিয়ে আসতে পারবা। ঠিক আছে, এটা আরেকটা কোয়েশ্চেন। এরপর কি দেখো, বাংলা এ ধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লিখতে হবে। এ ধ্বনি উচ্চারণের 5টা নিয়ম বলতে কি বোঝায়? ধরো আমি যখন তোমাদেরকে বলতেছি, দেখো এই যে দেশ, এই যে দেশ শব্দটা, এই দেশ শব্দটাই এর উচ্চারণ এর মতো হইছে না? দেশ, এটার উচ্চারণ কিন্তু এরকম হইছে, দেশ, দেশ এরকম হইছে। কিন্তু একটু চিন্তা করো তো, এখানে যদি আমি লিখি খেলা, এটার উচ্চারণ তুমি কি করছো? খেলা না খেলা? উচ্চারণ কিন্তু করছো খেলা। উচ্চারণ কি করছো? উচ্চারণ করছো হচ্ছে এই যে খে, তারপর লা। তার মানে একটা জিনিস দেখো, এ এর উচ্চারণ কখনো কখনো এ এর মতো হচ্ছে, এ এর উচ্চারণ কখনো কখনো এ এর মতো হচ্ছে। তাহলে এইভাবে মিলাই মিলাই তুমি 5টা নিয়ম লিখে ফেলবা। এর পরের নিয়মটা কি? অন্ত অ উচ্চারণের 5টি নিয়ম। অন্ত অ মানে কি জানো? অধ্বনিটা যখন শেষে থাকে, এই যে বিবাহ, অধ্বনিটা শেষে আছে, তখন একটা নিয়ম লিখবা। বুঝতে পারছো? যেমন এটার উচ্চারণ, এই যে দেখো তো,
তম, আমি যখন লিখি না তম, এটার উচ্চারণ তো লিখছি আমি তম, তম, ম, তার মানে ময়ের সাথে কি একটা অধ্বনি আছে না? কোথায় আছে? শেষে আছে। তার মানে এটাকে বলে অন্ত অ, অন্তে অ আছে, শেষে অ আছে। তখন এটাকে আমি কি লিখি বলতো? তখন এটাকে আমি লিখি তম। তার মানে এই অটা কিসের মতো হয়ে গেল? ও এর মতো হয়ে গেল না? এই যে এই ধরনের রুল, এই ধরনের রুল, উদাহরণ মনে থাকলে রুল কেউ ভুলে না। ঠিক আছে, এরপরে কি আছে দেখো তো, বাংলা উচ্চারণে আদ্য অ কখন ও কারান্ত উচ্চারিত হয়, মানে অ এর উচ্চারণ কখন ও এর মতো হয়, কিন্তু এখানে একটা কন্ডিশন দিছে, সেই কন্ডিশনটা হচ্ছে আদ্য অ, মানে আদিতে অ। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে, এই প্রশ্নটা কি অনেকবার আসছে, বুঝা গেছে তো? এবার দেখো উচ্চারণ সহ ব ফলা উচ্চারণের 5টি নিয়ম। ব ফলার 5টা নিয়ম কেমনে লিখবা বলো তো? ধরো আমি যদি এখানে একটা শব্দ লিখি স্বাধীন, স্বাধীন, হ্যাঁ, একটু খেয়াল করে দেখো তো এই ব ফলার কি কোনো ভ্যালু আছে? উচ্চারণ হচ্ছে? হচ্ছে না তো। তুমি কি বলতেছো? তুমি নর্মালি বলতেছো সা, তারপর বলতেছো ধীন, স্বাধীন, কি বলতেছো? স্বাধীন। এই ব ফলার উচ্চারণ তো নাই। এবার একটা জিনিস দেখো তো, উচ্চারণটা যখন আমি বলতেছি বিশ্ব, তখন উচ্চারণটা কেমন হচ্ছে বলতো? এখানে তো স একটা, বাট দুইটা স এর উচ্চারণ কেমনে হইলো? এটার উচ্চারণে দেখো উচ্চারণটা কেমনে করি আমরা, বিশ, তারপর বলি শো। তার মানে এই বফলা শব্দটাকে দ্বিত্ব করতেছে, দ্বিত্ব মানে ডাবল, অর্থাৎ বফলা যার উপরে আশ্রয় করছে, কার উপরে? এই যে তালব্য স এর উপরে, এ দ্বিত্ব উচ্চারিত হচ্ছে, দ্বিত্ব। আবার একটা জিনিস দেখো, আমি যখন বলি না তত্ত্ব, 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 এই তয় তয়ের সাথে বফলা আছে, কই বফলার তো কোনো উচ্চারণ হলো না। তো এই যে নিয়মগুলা, এগুলো হচ্ছে বফলার নিয়ম, কোনটা কি হয়েছে এটা লিখতে হবে। হ্যাঁ, এরপরে কি আছে দেখো তো, ম ফলার 5টা নিয়ম। সেম ভাবে ম ফলারও আমরা 5টা নিয়ম, একাধিক নিয়ম শিখবো। তারপরে কি বিশুদ্ধ উচ্চারণ কেন প্রয়োজনীয়, এর সাথে জ ফলাটাও পড়ে রাখতে হবে এই বছর। জ ফলার উচ্চারণ, উচ্চারণ। তাহলে এইটাই হচ্ছে এইচএসসি পর্যন্ত সাজেশন। সো আমরা কয়টা পড়বো? আচ্ছা, এখানে একটা বাদ গেছে, সেটা হচ্ছে মধ্য অ। মধ্য অ এর নিয়ম, মধ্য অ এর নিয়ম ব্যাপারটা কেমন জানো? আমি একটা উদাহরণ দিই। ধরো এই যে রূপসী, এই যে রূপসী বানানটা দেখো তো, রূপসী হওয়ার কথা কি ছিল বলতো? রূপসী, রূপসী এরকম হওয়ার কথা ছিল না, বাট হয়েছে কি রূপসী। এই পটা কোথায় আছে? মাঝখানে না? এটা তো একটা অযুক্ত ধ্বনি। তাহলে এই অ এর উচ্চারণ কেমন হলো? এই অ এর উচ্চারণ হলো হচ্ছে রূপসী, রূপসী। এটা হচ্ছে মধ্য অ। তাহলে এই যে সাজেশন, এটা পড়তে হবে আমাদের এন্টায়ার এইচএসসি লাইফ, এন্টায়ার এইচএসসি লাইফ। তো তোমরা একটু বলো তো এতটুকু বুঝছো কিনা, বলো তো? ইজি লাগবে, পয়েন্ট করে পিডিএফ এ বিভিন্ন বইয়ের পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের ভাই আমি একটা কথা বলি, পাঁচ স্যার ইবিআইতে একটু আগে একটা কথা বলে গেছে না, যে আমরা অনেক ফাইট করে লেখাপড়া করছি, অনেক কিছু করা লাগছে, আমরা গরিব ছিলাম, অ্যাকচুয়ালি পিওরলি গরিব ছিলাম ভাই। এটা একটা সময় বলতে খুব লজ্জা লাগতো, মানুষ কিভাবে নিবে। এখন প্রাউডলি বলতে পারি যে আমি, হ্যাঁ এটা ট্রু, আমি গরিব ছিলাম, এমন একদম পিওর গরিব। গরিব যেটাকে বলে সেটার সংজ্ঞা আমিই ছিলাম একটা সময়। আমি কাউকে ছোট করতেছি না, বাট আমি প্রাউড ফিল করি কেন জানো? এই এই প্রত্যেকটা ধাপে যেই পদক্ষেপগুলো নিয়ে আমি আগাইছি না, প্রচুর পরিমাণে মানে কি বলে হার্ডওয়ার্ক করা লাগছে, প্রচুর পরিমাণে, বুঝতে পারছো? আর বই কেনার জন্য বাবা মাকে প্রেশার দিবা না, খুব কষ্ট হয় বাবা মাদের, বাবা মাদের বুকটা ফাটে কিন্তু প্রকাশ করতে পারে না। এই যে একটা বই, আমি বললাম তোমাকে এইটা কিনতে, আমি বললাম এটা কিনতে, এটার তো দাম লেখা থাকার কথা 460 টাকা খুচরা মূল্য। তোমার কলেজ বলল যে ভাষা শিক্ষা বই কিনতে, ওই বইয়ের দামও সিমিলার, এরকম 600 কত টাকা জানি। এখন তুমি তো পিছা যাবা, একদম পিছা যাবা না? বাংলা দ্বিতীয় পত্র বই কিনতে 1000 টাকা। এই 1000 টাকায় একটা রিক্সাওয়ালার 2 থেকে 2.5 দিন লাগে কামাইতে, ভাড়াটারা বাদ দিয়া। ঠিক আছে, রিক্সাওয়ালা কেন বললাম জানো? তারা দৈহিক শ্রম দেয়, তো আমাদেরও অনেক দিন লাগে। যার বেতন ধরো চিন্তা করো 30,000 টাকা, সেও তো দিনে 1000 টাকায় কামায়, হিসাব করলে একদিনের পুরোটা শ্রম লাগে তার 2টা বই কিনতে। এই কারণে বইয়ের পিডিএফ আমি দিব, যেটা প্রয়োজন সেটা আমি দিব।
মোবাইল তো আছেই, লাইভ ক্লাস দেখতে পারতেছো, তার মানে তো মোবাইল আছেই। তো দয়া করে বাপ মারে বই কেনার জন্য প্রেশার দিবা না। আর নতুন বই পুরান বই এইসব কোনো কথা নাই, বই একটা থাকলেই হয়েছে। বোঝা গেছে না? কথা বুঝছো না? এটা একদম মনে স্থাপন করে নাও, আমি আছি, সমস্যা নেই, বইটই কেনা লাগবে না। আচ্ছা, করণীয়, আচ্ছা কুন্ডু আমি বলতেছি, আপনা আপনি ঠিক হয়ে যাবে, কারণ এটা আসলে ফেসবুকের দোষ। এবার একটু দেখো, পড়াটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা পড়াটা শুরু করি। লেটস গো, অক্ষর থেকে শুরু করব। উচ্চারণ পড়ার টাইমে আমরা অক্ষর থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, সবার আগে আমাদের ধ্বনি ও বর্ণ পড়তে হবে। আমাদের পড়তে হবে কি? ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ, দেখো সবাই যাতে ধরতে পারো আমি ওইভাবেই পড়াইতেছি। একদম 25-26 আমার কাছে কিছু না, আমার কাছে সবাই সেম মাপের স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা, ধ্বনি এবং বর্ণ পড়াইতেছি। মনে রাখবা, ধ্বনিকে বলা হয় কোনো কিছুর উচ্চারিত রূপ। কি বলা হয়? ধ্বনিকে বলা হয় উচ্চারিত রূপ, উচ্চারিত রূপ। আর বর্ণকে বলা হয়, ধ্বনিকে বলা হয়, যদি উচ্চারিত রূপ যদি আমি ধ্বনিকে বলি, আমি একটু সুন্দর করে দেই তাহলে তোমরা পিডিএফটা ইউজ করতে পারবা। ধ্বনিকে বলা হয় উচ্চারিত রূপ, ধ্বনিকে বলবো উচ্চারিত রূপ, আর বর্ণকে বলবো লিখিত রূপ। এটা একটু লেখো, নোট করো। উচ্চারিত রূপ, উচ্চারিত রূপ, আর বর্ণকে বলা হয় লিখিত রূপ, লিখিত রূপ। বুঝতে পারছো তো? দেখো এখানে লিখিত বানানে লিখিত হইল না কেন, লিখিত হয়ে গেল কেন? তার মানে এখানের অধ্বনিটা কিসের মতো? ও এর মতো হলো না। আর এটার অবস্থানটা কোন চিপায়? এটার অবস্থান তো শেষে। তার মানে এটা কিসের মধ্যে পড়ে? এটা পড়ে অন্ত অয়ের নিয়মে। কিসের মধ্যে পড়ে? এইটা অন্ত অধ্বনির নিয়মে পড়ে। মজার বিষয়, পড়বো আমরা এটা। হ্যাঁ, আচ্ছা এবার একটু দেখো ধ্বনি ও বর্ণ। এবার তোমাকে যদি বলি বাংলায় বর্ণমালার সংখ্যা কয়টা বলো তো? বাংলায় বর্ণমালার সংখ্যা কতটি? বাংলায় বর্ণমালার সংখ্যা কতটি একটু বলো। বাংলায় বর্ণমালার সংখ্যা কতটি? তারপর বলবা বাংলা ভাষায় টোটাল বর্ণের সংখ্যা কয়টা? কয়টা বর্ণ আছে? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ মিলে মোট বর্ণ কতটি? মোট বর্ণ কতটি? এবং মোট মৌলিক ধ্বনি কতটি? মোট মৌলিক ধ্বনি কতটি বলো তো? এতটুকুর অ্যান্সার দাও তো। ভেরি গুড সাবা। তারপরে রাফি বলছে 50, গালিব একটা, অভিষেক রাজশাহী ভালো মতো বলছে একটা বর্ণমালা, আশা বলছে একটা, রোকসানা রিপা আইডি থেকে বলছে একটা, মিলন বলছে একটা বর্ণমালা। ইয়েস, বাংলায় বর্ণমালা একটা, স্বাভাবিক, একটা, অনলি একটা। আর বর্ণ কতটি? 50টা। কেমনে? 11টা স্বরবর্ণ প্লাস 39টা ব্যঞ্জন বর্ণ, 50টা। আর মোট মৌলিক ধ্বনি কয়টা? এখানে স্বরবর্ণ 7টা, স্বরধ্বনি 7টা, ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। হ্যাঁ, ধ্বনি এবং বর্ণের ভিতরে পার্থক্য আছে। ধ্বনি হচ্ছে কোনো কিছুর উচ্চারিত রূপ, ধ্বনি হচ্ছে বর্ণমালাটার উচ্চারিত রূপ, আর বর্ণ হচ্ছে সেই বর্ণমালাগুলার লিখিত রূপ। ঠিক আছে, এবার দেখো ভালো মতো একটু খেয়াল করো, চরম লেভেলের বেসিক এগুলো। হ্যাঁ, চরম লেভেলে, অ্যাডমিশন একাডেমিক না, তোমার বেসিকটা ধরতে হবে, বাংলা ব্যাকরণে মাথায় গেঁথে ফেলতে হবে। দেখো আমি যদি তোমাকে বলি যে স্বরে অ, তারপরে বলবো স্বরে আ, তারপরে বলবো হ্রস্ব ই, তারপরে বলবো দীর্ঘ ই, তারপরে বলবো হ্রস্যু, তারপরে বলবো দীর্ঘ, তারপরে কি বলবো? রি, হ্যাঁ রি, তারপরে এ, তারপরে ওই, তারপরে ও, তারপরে ও। ও মাই গড, সব একবারে পারছি। এটা আসলে একটা রেকর্ড, কারণ এই ভাই এইসব পড়া ছোটবেলার পড়া। হ্যাঁ, এইসব পড়া ছোটবেলার পড়া, মনে থাকে না। এইটা কি? এটা হচ্ছে স্বর, এটা হচ্ছে স্বর বর্ণ,
এগুলো হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ কাকে বলে? যে সকল বর্ণ উচ্চারণ করার টাইমে মুখে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় না বা কারো সাপোর্ট লাগে না, সেগুলোই তো স্বরধ্বনি। এটা তো তোমরা জানো, স্বরবর্ণ। এখন বা ধ্বনি। এখন আমি তোমাকে বলি যে এগুলার ভিতর থেকে হ্যাঁ, এগুলার ভিতর থেকে ধ্বনি মাত্র 7টা। ধ্বনি মাত্র 7টা। কেমনে ধ্বনি মাত্র 7টা? কেউ বলতে পারবা? কারণ আছে, একটা কারণ আছে। দেখো, ভিতরে আমি দাগাইতেছি অন্য কালি দিয়ে, দাগাইতেছি। হ্যাঁ, ধরো স্বরে অ, এটার নিজস্ব একটা উচ্চারিত রূপ আছে অ। স্বরে আ, এইটার একটা নিজস্ব উচ্চারিত রূপ আছে। হ্রস্ব ই, এইটার নিজস্ব উচ্চারিত রূপ আছে, বাট দীর্ঘ ই, এটার উচ্চারিত রূপ নাই। কেন আমি বলি, ধরো এইখানে একটা শব্দ লেখা হয়েছে দিনো, দীর্ঘইকার দিয়ে, বাট উচ্চারণ যখন ভাঙাবা, অনেকে বলে যে দীর্ঘইকার হইলে উচ্চারণটা দীর্ঘ হয়। হ্যাঁ, এটা সংস্কৃততে হয়, বাংলা ভাষায় এটা হয় না। তাহলে এইটার উচ্চারিত যখন রূপটা আমি লিখবো, তখন দীর্ঘই দিয়ে আমি লিখতে পারবো না, কারণ দীর্ঘই কোনো উচ্চারিত রূপ না, এটা শুধুমাত্র লিখিত রূপ। দীর্ঘের উচ্চারিত রূপ হচ্ছে হ্রস্বই, সে হ্রস্বের মতো করে উচ্চারিত হয়। এই কারণে যখন আমি দিনো, এটার উচ্চারণ কিন্তু দিনো, নট দিন, দিনো। এটার উচ্চারণটা কি? এটার উচ্চারণটা হচ্ছে দিনো। এই দেখো, হ্রস্বইকার হয়ে গেল। কি হয়ে গেছে? হ্রস্বইকার হয়ে গেছে। বুঝা গেছে তো? হ্রস্বইকার হয়ে গেছে। যেমন তোমাদেরকে হ্যাঁ, দিনো মানে খারাপ অবস্থা। ওকে, তারপর ধরো আমি যে লিখলাম নদী, আমি কি লিখলাম? আমি লিখলাম হচ্ছে এই যে নদী, একটু খেয়াল করো, নদী। এই যে নদী, এই যে দীর্ঘইকার, এটারও কোনো উচ্চারিত রূপ নাই তো। এই কারণে আমি কি লিখি? আমি লিখি নো, তারপর হ্রস্বই রূপে লিখি নদী। এই কারণে এইটা কিন্তু ধ্বনি না। এইটা কি না? এটা কিন্তু আমার কোনো ধ্বনি না, সো আমি এটাকে কেটে দিলাম, এটা ধ্বনি না। এবার দেখো রস্য উ, এটার উচ্চারণটা কি? আজকে জিএসটিতে একটা প্রশ্ন আসছে না, যে এটার উচ্চারিত রূপ কি? এইটা হ্যাঁ, এইটার উচ্চারিত রূপ কিন্তু উ উ উ অ উ উ। অনেকে বলে উঙ্গ, ইঙ্গ, কি যে কয় আল্লাহ জানে। এটা হচ্ছে উ উ, নাকে উ, নাসিক্য উ, ঠিক আছে। আর এই যে এইটা আছে না, এইটা কিন্তু ইও ইও ইও। এটা যদি আমার জাগরণ কিংবা আমার বেবি কোর্সের বাচ্চারা যদি দেখে, ওরা পারবে এটা, কারণ এটা ওদের আছে, তোমাদেরও ছিল, ঠিক আছে। এবার একটু দেখো, এই যে রস্য উ, এটা তো উচ্চারিত রূপ আছে, লিখিত রূপও আছে, আছে, কিন্তু এই যে এইটার নাই, দীর্ঘকারের নাই, দীর্ঘ উ এটার নাই। সে কার মতো উচ্চারিত হয়? সে এটার মতো উচ্চারিত হয়, হ্রস্ব উ এর মতো উচ্চারিত হয়। বোঝা গেছে? এই রি, এটার কোনো স্বতন্ত্র উচ্চারণ নাই, সে উচ্চারিত হয় এই যে এইটা রি, এটার মতো। এবার একটু দেখো এ এর উচ্চারণ ওই, এটা যৌগিক স্বর, যাদের লিখিত রূপ আছে। দেখো ও এর উচ্চারণটা হচ্ছে ভাঙলে পাওয়া যায় ওই, এরকম পাওয়া যায়। ও এর উচ্চারণ ভাঙলে পাওয়া যায় ওই, তার মানে এইটাও কিন্তু কোনো ধ্বনি না, এইটাও কিন্তু কোনো মৌলিক ধ্বনি না। সো এটাকে সুন্দর মতো তোমরা কি করতে পারো? কেটে দিতে পারো। ও, এইটা ধ্বনি। ও কিন্তু একটা ধ্বনি। এরপর একটু দেখো, এটাকেও ভাঙা যায়, বুঝা গেছে? কয়টা গেছে? 1 2 3 4 5 6 7। সরি, এই রি তো হবে না, রিকে কেন দাগ দিছি? এটা তো কেটে দিতে হবে, রি তো হবে না। আচ্ছা, কয়টা হইলো? 6টা হইছে না? আরেকটা হবে, তাইলে আরেকটা হচ্ছে আরেকটা কি? এই যে কিন্তু একটা স্বতন্ত্র ধ্বনি, কিন্তু বাংলা ভাষায় ব্যবহৃত একটা স্বতন্ত্র ধ্বনি এবং স্বরধ্বনি, কারণ উচ্চারণ করার টাইমে কারোর সাপোর্ট লাগে না, মুক্তভাবে উচ্চারণ করা যায়। তাহলে এইবার দেখো,
স্বরধ্বনি কয়টা? স্বরধ্বনি 7টা, 1 2 3 4 5 6 7। বুঝা গেছে? যেমন তোমার পরীক্ষায় যদি এইভাবে প্রশ্নটা করে, প্রশ্নটা করবে ঐকিক, ঐকিক, এই প্রশ্নটা যদি তোমাকে করে তুমি অ্যান্সারটা দিতে পারবা না। ওই এর উচ্চারিত রূপ কোনটা? ওই এর উচ্চারিত রূপ তো এটা, ওই এর উচ্চারিত রূপ তো এটা। সো তোমার লিখতে হবে ওই, তোমার লিখতে হবে ওই। তারপর তুমি কি লিখবা বলো তো? কিক। তারপর তুমি কি লিখবা বলো তো? কিক। ওই কিক, ওই কিক। ধরো এখানে তোমাকে একটা খুব বিখ্যাত দিল ঐকতান, ঐকতান। এখন তুমি কি লিখবা বলো তো? এখন তুমি কি লিখবা? তুমি লিখবা হচ্ছে ওই, ওই কো, ওই কো তান, ওই কো তান। বুঝছো? কিংবা তোমাকে বললো তুমি এইটা লিখবা সৌন্দর্য, তুমি লিখবা এইটা। এবার করো তো এটা, এইটার উচ্চারণটা লেখো তো। আচ্ছা, বাংলা টাইপ করতে কষ্ট হয়, স্বাভাবিক। দেখো তুমি কি লিখবা? প্রথমেই তালব্য স হবে না দন্ত স হবে? অবশ্যই তালব্য স হবে। কেন? কারণ সৌন, সৌন তো বলি না, আমরা বলি সৌন, সৌন। আমরা কি বলি? সৌন, সৌন্দর্য, তাই না? তাহলে সৌন। তাহলে প্রথমত আমার এখানে আমি সিলেক্ট করব তালব্য শকে, তালব্য শকে। এখন একটা জিনিস দেখো, ঔকার যদি থাকে এর উচ্চারিত রূপ হচ্ছে অ, ও আর উ। তাইলে ও একটা আসবে, এই যে ও, এই যে সৌন, উচ্চারণ কেমনে করেছি? সৌন। তার মানে এই যে উন, এখানে একটা হসন্ত হবে, সৌন। থামছি না? সৌন, সৌন। এভাবে তো বলি না, আমরা বলি সৌন। তাহলে একেবারে হসন্ত এই জায়গায়, সৌন। দোর, দোর। তাইলে এই যে দোর, এই যে দোর, হ্যাঁ দোর, তারপরে জো, দোর জো, বর্গীয় জ। কেন বর্গীয় জ? কারণ অন্ত্যস্ত জ এর উচ্চারিত রূপ বর্গীয় জ, এটা ব্যঞ্জন ধ্বনিতে আমরা শিখবো। তাহলে এতটুকু পার্ট বুঝছো কিনা একটু বলো তো। আচ্ছা মাহি, তোমরা যে ট্রাই করতেছো আমার হাতের লেখা দিয়ে ফন্ট বানানো যাবে, বলো কি? আচ্ছা, এই রি 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 এর কাহিনীটা হচ্ছে, তোমাকে আমি বলি, রি শব্দটা আসছে ইয়ে থেকে, সংস্কৃত শব্দ থেকে, বুঝছো? এই সংস্কৃত শব্দ থেকে রি এর ব্যবহারটা ছিল। মানে এই রিটা হচ্ছে, যদি আমি এইভাবে লিখি, এই রিটা ছিল তোমার ইয়ে কি বলে, রস্য। কিন্তু এই রি দ্বারা যখন কেউ লিখতো তখন এটা ছিল দীর্ঘ, দীর্ঘ উচ্চারণটা হতো, হ্যাঁ, যেমন ঋতু, ঋতু। কিন্তু এখন অনেকে প্রস্তাব করছে যে স্বরবর্ণ থেকে, বাংলা স্বরবর্ণ থেকে এটাকে যাতে সরায় নেয়, বাট এগুলোর কাজ চলতেছে এখন। যারা ভাষাবিদ এরা, তারা তো ভালো বুঝে যে কোনটাকে সরাইতে হবে কোনটাকে সরাইতে হবে না, আমরা তো খালি পড়াইতে পারি। আচ্ছা, হসন্ত কখন হয় মায়া? ওই পর্যন্ত আমরা যাই নাই, ওই পর্যন্ত এখন পর্যন্ত আমরা যাই নাই। আমরা শুধুমাত্র আগে স্বরধ্বনিটা শিখতেছি। এইবার আসো ব্যঞ্জন ধ্বনিটা শিখি আমরা। এবার কি শিখবো? ব্যঞ্জন ধ্বনি শিখবো। এই যে এখানে একটু চিন্তা করো, এই যে ব্যঞ্জন ধ্বনি, এই যে তোমাদের 9-10 বইটা, হ্যাঁ, এই যে ব্যঞ্জন ধ্বনি, তাহলে স্বরধ্বনি কোনগুলা? এগুলা কিন্তু আমি তোমাদেরকে কেবল পড়াইলাম। দেখো যেসব ধ্বনি, যেসব ধ্বনি উচ্চারণের সময়, যেসব ধ্বনি কি, একটু পড়াবো আর বেশি না, আজকে বেশিক্ষণ পড়াইতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি প্রায় ঘাইমা, আমি শেষ।
সুস্থতা আসলে বেশি ইম্পর্টেন্ট। আমি এই জিনিসটা বুঝি যখন মানে যেই মানুষেরা ঘামে না, তারা যখন ঘামা শুরু করে না, ওয়েদার অ্যাকচুয়ালি খারাপ, মারাত্মক খারাপ। আচ্ছা দেখো একটু খেয়াল করো, যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বর, এটার উচ্চারণ কিন্তু গহ্বর, নট গহ্বর, গহ্বর, এগুলো কখন হয় এটা আমি একটু পরে শিখাই দিতেছি। সেগুলোকে স্বরধ্বনি বলে, আর ব্যঞ্জন ধ্বনিটা বাধাপ্রাপ্ত হয়। তো তোমাদেরকে এখানে স্বরধ্বনি কিন্তু আমি 7টা পড়াই ফেলছি। দেখো, একটা ই, একটা এ, একটা এ, তারপরে একটা আ, একটা অ, একটা ও, একটা উ, এবং বাকি যেগুলা সেগুলো ব্যঞ্জন ধ্বনি। এখন ব্যঞ্জন ধ্বনি কোনগুলা, এগুলাতে একটু আমরা আসি, এগুলাতে একটু আসি। এই যে কয়টা, এখানে প্রায় 39টা বর্ণ আছে। এখন প্রত্যেকটা বর্ণ তো ধ্বনি না, কারণ তাদের উচ্চারিত রূপ অন্য একটা আছে। দেখো ভালো মতো একটু খেয়াল করো। প্রথমত আমি যদি একটু নিচে যাই, চন্দ্রবিন্দু, এই চন্দ্রবিন্দু এটা কিন্তু প্রথমেই বাদ। এটা তো কোনো আলাদা কোনো উচ্চারণ আছে? এটার আলাদা কোনো উচ্চারণ আছে? এটা কি আলাদা কোনো ধ্বনি? এটা আলাদা কোনো ধ্বনি না তো, এটা আলাদা কোনো ধ্বনি না। এটা যখন থাকে তখন কি হয়, নাকে উচ্চারণ করা হয়। তখন কি হয়, উচ্চারণটা আমরা নাকে করি। উচ্চারণটা কি করি, আমরা নাকে করি। বুঝা গেছে তো? এইটার কিন্তু কোনো ধ্বনি উচ্চারিত রূপ নাই। তাহলে প্রথমেই বাদ চলে গেল কোনটা, চন্দ্রবিন্দু। প্রথমেই চন্দ্রবিন্দু, এইটা কি হয়েছে, এই চন্দ্রবিন্দু এইটা বাদ। তাহলে দেখো ভালো মতো, এই 39টার ভিতরে একটা বাদ 38টা আছে, মোট হবে 30টা, তাই না? 9টা বাদ যাবে। এইবার একটু দেখো, এই যে হসন, এটাকে কি বলে বলো তো, বিসর্গ। এটা কি বলে, বিসর্গ বলে না? তাহলে এই বিসর্গটা কি জানো, এই বিসর্গর কোনো উচ্চারিত রূপ নাই। সে বদ্ধ হয়ের মতো উচ্চারিত হয়। সে কিসের মতো উচ্চারিত হয়, বদ্ধ হ, বদ্ধ হ এর মতো উচ্চারিত হয়। বদ্ধ হ মানে হয়ের নিচে হসন্ত, হয়ের নিচে হসন্ত। যেমন একটা শব্দ ধরো, এখানে তোমাকে বলছে, এই যে ধরো এইভাবে বলছে, কি উচ্চারণ হবে বলো তো, বা। উচ্চারণটা হবে বা, আটকে যাবে। বদ্ধ মানে আটকানো, বদ্ধ মানে আটকানো, উচ্চারণটা এরকম হবে বা। ঠিক আছে? তার মানে এইটার উচ্চারিত রূপ তো হয় দিয়েই হয়ে যাইতেছে। এবার একটু দেখো, এইটা কি অনুস্বার না? এইটা কি অনুস্বার না? অনুস্বারেরও কোনো উচ্চারিত রূপ নাই, অনুস্বারেরও কোনো উচ্চারিত রূপ নাই। সে উচ্চারণ হয় উ এর মতো করে। সে উচ্চারণ হয় কিসের মতো করে, উ অ এর মতো করে, উ এটার মতো করে। কিসের মতো, এটার মতো। তাহলে এটার উচ্চারিত রূপ কোনটা, এটার উচ্চারিত রূপ তো এইটা। তার মানে এইটাও কি হয়ে গেল, এইটাও বাদ, এইটাও বাদ। এবার আসো খণ্ড ত, এইটাও বাদ। এটা কি, এটা ত এর বদ্ধ রূপ। এটা কি, ত এর বদ্ধ রূপ। এই যে খণ্ড ত, এইটা হচ্ছে ত এর, ত এর বদ্ধ রূপ। যেমন উৎপত্তি, দেখো ত বদ্ধ মানে হসন্ত মানে বদ্ধ রূপ। যেমন তোমাকে যদি বলি উৎপত্তি, 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 এটার উচ্চারণটা কেমন লিখবা জানো, উৎ, এই যে বদ্ধ রূপ, এই যে ত এর বদ্ধ রূপ উৎ। তারপর লিখবো পোত, এবার লিখলাম পোত, এই যে দেখো পোত, তারপর লিখবো তি, উৎপত্তি। বুঝছো? তাহলে এটাও গেল বাদ। এইবার দেখো অন্থস্থ অ, এটা তো অ বা আ এর সাথেই উচ্চারণ হয়ে যায়। তার মানে অন্থস্থ অ, এটা কই লিখবো, এটা কই লিখবো, এই যে অন্থস্থ অ, এইটা বাদ। এইটা কি, এটা বাদ চলে গেল। এটা তো অ এর মতো উচ্চারণ হয়, বা আকার যদি থাকে তাইলে আয়ের মতো উচ্চারিত হয়। হ্যাঁ, আয়ের মতো উচ্চারিত হয়। তাহলে এটা গেল বাদ। কয়টা গেল বাদ, 5টা, আরো 4টা বাদ যাবে। এইবার একটু দেখো, এই যে অন্থস্থ জ, অন্থস্থ জ, এটা যাবে বাদ, অন্থস্থ জ। কারণ অন্থস্থ জ এর উচ্চারিত রূপ, অন্থস্থ জ এর উচ্চারিত রূপ হচ্ছে বর্গীয় জ। কেমনে, ধর একটা উদাহরণ দেই আমি তোমাদেরকে। আমি লিখলাম হচ্ছে যাত্রা, আমি কি লিখলাম, যাত্রা। তখন আমার লিখতে হবে জাত, জাত ত্রা, জাত ত্রা। অন্তস্থ জ এর উচ্চারিত রূপ হচ্ছে বর্গীয় জ, সে বর্গীয় জ দ্বারা উচ্চারিত হয়। এই জন্য এটা ধ্বনি না, এটা বর্ণ। তাহলে কয়টা গেল? এরপরে আর কি বাদ যাবে, এরপরে বাদ যাবে হচ্ছে মূর্ধন্য। এরপরে বাদ যাবে মূর্ধন্য। মূর্ধন্য এর উচ্চারিত রূপ হচ্ছে দন্তন্য। মূর্ধন্য এর উচ্চারিত রূপ কি, দন্তন্য। এরপরে মূর্ধন্য স, এটার উচ্চারিত রূপ হচ্ছে তালব্য স। এটার উচ্চারিত রূপ কি, এটার উচ্চারিত রূপ হচ্ছে তালব্য স।
মনে থাকবে তো? উচ্চারিত রূপ কি? তালব্য স। এইবার দেখো তাহলে এটাও বাদ, তাহলে কয়টা হইল? 1 2 3 4 5 6 7 8, লাস্ট এই যে ইও, ইও এটার উচ্চারণ কিন্তু ই তারপর অ, ইও। স্যার কি একটু আসেন? ও না স্যার একটু আসেন স্যার, ওই ইবিআই নতুন ইবিআই স্যার, ও তো আপনারা দেখেন না এখন পর্যন্ত, মানে আপনারা দেখছেন বাট ইবিআইতে তো দেখেন। স্যার এই যে মনীষ স্যার আমাদের গুরু আমাদের সামনে আছে, তোমাদের উদ্দেশ্যে একটা ভাষণ প্রদান করবে, বক্তৃতা প্রদান করতে স্টেজে আমি আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় মনির আল ইসলাম স্যারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন নতুন ইবিআই না হয়ে এটার নাম হচ্ছে ছিল সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স। তো যাই হোক, এখন হয়েছে হলো ইবিআই, ইংলিশ, বাংলা আর হচ্ছে আইসিটি। তো ইংলিশ তো আগে থেকেই পারো, বাংলা তো মাতৃভাষা, তো করছোই। আ আ 21শে ফেব্রুয়ারি আসলে তো তোমাদের সুরের অভাব থাকে না, তো বাংলাটা একটু ভালো করে পড়েন। একদম বিসিএস পরীক্ষা দিতে গেলেও বাংলা লাগবে স্যার, বাংলাদেশে যাই করতে যাবেন বাংলা লাগবে। সেকেন্ড হলো ইংলিশ। তো ইংলিশ তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা তো পৃথিবীতে যেখানে যাবেন সেখানেই এটা লাগবে, কিছু করার নাই। আর আইসিটি, এটা তো মানে এটা তো হচ্ছে যে কি বলবো এখন, তো এমন যুগ চলে আসছে যে আইসিটি ছাড়া তো আসলে মুভ করা মুশকিল। আপনি যে মোবাইল টিপেন সেটাও তো আইসিটি, কিন্তু একটু ভালো করে বুঝে টিপলে তো আরও ভালো, অসুবিধা নেই। তো যাই হোক, পড়াশোনা কেমন চলতেছে একটু কমেন্ট করেন দেখি। পড়াশোনাটা ভালো করে করবেন কিন্তু, হ্যাঁ, কেবল তো শুরু করলেন। আচ্ছা, আর আমাদের পিসিএমবি যে কোর্স, এই কোর্সগুলো কিন্তু খুব দ্রুত আরম্ভ হয়ে যাবে, হ্যাঁ। কোর্সগুলোতে থাকবেন, যদিও আমি একাডেমিক কোর্সগুলোতে আমি খুব একটা ডোমিনেট করি না, করতে চাইও না। এই একাডেমিক কোর্সে আপনারা বিচিত্র রকমের আপনাদের আবদার যে ঠিক আছে স্যার এটি একটু কম করে পড়ান আর একটু বেশি করে পড়ান, তো এগুলো আমার আবার অতটা ইয়ে না। তো আমি আসলে মূলত আপনাদের অনেকেই কিন্তু আমাদের এনডিসি প্রোগ্রামে আছেন, এনডিসি হলি ক্রসের যে ভর্তি প্রোগ্রামে আছেন। সো সেই জায়গাতে দেখতেছেন তো যে আমি আসলে যেই স্টাইলটা পছন্দ করি সেটা হচ্ছে যে আপনি ভালো করে বুঝবেন, আপনাকে কিছু প্র্যাকটিস দেওয়া হবে, আপনি ভালো করে প্র্যাকটিস করবেন এবং গিয়ে পরীক্ষা দিবেন এবং ছক্কা মারবেন। এইটা হলো সিস্টেম। অক্কা পাওয়ার কোনো স্কোপ এখানে নাই। যদি ছক্কা মারাতে সন্দেহ থাকে একটা গ্রাউন্ড শট নেবেন, অন্তত 4 হয়ে যাক, কিন্তু অক্কা পাওয়ার কোনো সিস্টেম এই জায়গায় নাই। আমি এই জিনিসটা পছন্দ করি না। কিন্তু একাডেমিক কোর্সগুলোতে হচ্ছে যে প্রথমে ডিফেন্স করা শেখানো লাগে আর কি। তো এই জায়গাটাতে আমি হচ্ছি যে ওই ডিফেন্স করা শেখাইতে গেলে আমি নিজে অধৈর্য হয়ে যাই, আপনারা অধৈর্য হয়ে যান আমার পড়া দেখলে। সো এরকম বিষয়টা থাকে। তারপরেও আমি আপনাদের সঙ্গে আছি। আর ভর্তি প্রোগ্রামগুলোতে, উত্তর পর্যায়ে ভর্তি প্রোগ্রামগুলোতে আপনারা যেখানেই থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, ভর্তি প্রোগ্রামগুলোতে কিন্তু অবশ্যই আমাকে আপনারা পাবেন। অ্যাট এনি কস্ট আমি আপনাদেরকে হেল্প করে যাব। আমাদের একটা সলভার্স অ্যান্ড সলিউশনস আমি একটা গ্রুপ ওপেন করেছি, এখানে সবাই একটু থাকেন যাতে যে কোনো জিনিসের সলিউশন আমরা দিতে পারি। এখানে আস্তে আস্তে আমাদের সব শিক্ষকদেরকেও আমি ইন করে ফেলবো ইনশাল্লাহ। তো আপনাদের গাণিতিক সমস্যাবলী হোক, ইংলিশের হোক, লিঙ্গুয়াল বা লিঙ্গুইস্টিক যদি হয়, হ্যাঁ, সো এই ধরনের যদি যে কোনো সমস্যা, আপনারা তো 2টা ভাষা মোটামুটি শিখতেছেন এখন, বাংলা এবং ইংলিশ, তো একটু ভালো করে পড়েন। এই ভাষাগুলো কিন্তু ভাষা মন থেকে শিখবেন, হ্যাঁ। ও যেভাবে ভাষা শিখায় আমার কাছে ভালো লাগে। ইংলিশও আমাদের এখানে খারাপ পড়াচ্ছে না, ভালোই, মোটামুটি খারাপ না। আর আইসিটি তো সানি তো লাজবাব, মাশাআল্লাহ ভালো। তো ভাষাটা হচ্ছে, ভাষাকে অন্তর থেকে নিতে হয়। ভাষা আসলে দিন শেষে গ্রামার দিয়ে ভাষা শিখতে পারবেন না। কেন আমি বলি আপনাকে, গ্রামার বা ব্যাকরণ এটা ব্যাপারটা অনেকটা সাঁতার শেখার মতো। তো আমি আপনাকে সারাদিন সাঁতার কাটলাম, দেখালাম, আমি আপনার কোচ, সাঁতারের কোচ, সাঁতার কাটা শিখাইলাম এবং পানিতে নেমেও দেখাইলাম। এরপরে আপনি বললেন জি স্যার আমি তো এখন সাঁতার কাটতে পারি, তো আপনি নেমে গেলেন পানিতে নামলে নিশ্চিত আপনি ডুববেন। সো তাহলে কোচ রেখে আমার লাভ কি? আমি যদি নিজেই সাঁতার শিখি, হ্যাঁ অবশ্যই কোচ না থাকলে আপনি যেই সাঁতারটা 2 মাসে শিখতেন বা 3 মাসে শিখতেন বা 4 মাসে বা 6 মাসে শিখতেন, সেটা কোচ থাকার কারণে আপনি 6 দিনে শিখবেন, 7 দিনে শিখবেন, 10 দিনে শিখবেন সর্বোচ্চ। সো 10 দিনেই আপনি সাঁতারটা শিখে যাবেন, আপনি পানিতে ভাষাটা শিখে যাবেন। সো এইটা হচ্ছে শেখা এবং শেখানোর ব্যাপারটা এইখানে। আপনার শ্রমটাকে কমায় দেওয়া এবং আপনি যাতে দ্রুত একটা জিনিস পেরে যান, সেই জিনিসটাকে মানে আপনার কষ্টটাকে
এবং হচ্ছে আপনার সময়টাকে বাঁচানো, এই দুটা হচ্ছে আপনি এখন যে ইন্টারমিডিয়েট লেভেলে উঠেছেন সেই ইন্টারমিডিয়েট লেভেলে আপনার সঙ্গে একটা টিচারের বৈশিষ্ট্য, সর্বোচ্চ একটা টিচার এবং সর্বোচ্চ একটা স্টুডেন্টের ইন্টারাকশনটা হচ্ছে এই পর্যন্ত। যে যদি কোনো টিচার আপনাকে কিছু নাও শেখায় তবুও আপনি শিখবেন, হয়তো একটু বেশি সময় লাগবে, বেশি শ্রম যাবে এই। আর যদি টিচার শেখায় হয়তো কম সময় লাগবে, কম শ্রম যাবে, কিন্তু ইউ ক্যান গেট দ্য হর্স টু দ্য ওয়াটার বাট ইউ ক্যান নট মেক ইট ড্রিঙ্ক। সো এই জিনিসটা চিরন্তন সত্য, এটা এখন থেকে বোঝা শুরু করবেন, এখন থেকে বোঝা। এতদিন পর্যন্ত কিন্তু আপনাকে কিছু শেখানো গিয়েছিল, ইন্টারমিডিয়েটেও আপনাকে কিছু শেখানো যাবে, একেবারে যাবে না তা বলবো না, অ্যাটলিস্ট আপনাকে 30-40% তো শেখানো যাবেই। অনার্সে গিয়ে এটা কমে আসবে 20 থেকে 25%, বাকিটা আপনাকে নিজেকে স্টাডি করতে হবে। এটা মাস্টার্স লেভেলে গেলে এটা 5% আপনাকে শেখানো সম্ভব কি না সন্দেহ। এরপরে তো আপনি আমাদেরকে শেখাবেন, কারণ যখন পিএইচডি লেভেলে যাবেন তখন তো আপনি একটা গবেষণা করবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, সময় নষ্ট করতে চাই না। তো বাংলা আসলে আমি এদিক থেকে বেশ কয়েকবার যাওয়া আসা করলাম, ওর ক্লাসটা দেখতে আমার ভালো লাগে আসলে, মাঝে মাঝে একটু চুরিদারি করে দেখি আর কি যে কি পড়াইতেছে। তো যাই হোক, এই এখানে ধ্বনি ও বর্ণ, তো বর্ণ তো রেফটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আপাতত আর কথা না, এখন একটু পড়েন, আমার জন্য একটু দোয়া করেন। আর কি কি লাগে আমাদেরকে একটু জানেন কি কি লাগে আপনাদের। পিসিএমবি তো সামনে আসতেছে, কলেজ অ্যাডমিশন এখন চলতেছে, ইবিআই শুরু হয়ে গেছে। সো এর বাহিরে আপনাদের কি কি সাপ্লিমেন্ট লাগে, কোন কোন বিষয়ে, হ্যাঁ আমি কমেন্টগুলো দেখবো একটু পরে, কোন কোন বিষয়ে সাপ্লিমেন্ট লাগে। যেমন সাপোজ আপনারা এমন জিনিস আমাকে দিয়েন না যেটা বইয়ের মধ্যে আছে, স্যার এই অঙ্কটা একটু করে দেন, এটা বইয়ের এত নম্বর অঙ্ক, ওই বইয়ের এত নম্বর অঙ্ক, স্যার এইগুলো দিয়েন না। আপনাদের এমন জিনিস আমাকে দেওয়ার চেষ্টা করবেন যে জিনিসটা, কারণ কেন দিতে না করছি, কারণ ওই ধরনের প্রবলেম যদি দিতে থাকেন তাহলে স্যার পুরো বইটা আমাকে একটা একটা করে সলভ করে দিতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি বলেন, ম্যাথ বলেন, যেটা বলেন আমাকে সলভ করে দিতে হবে। আমি চাচ্ছি না। আপনারা এমন জিনিস দেন যেটা আসলে আপনি পারতেছেন না, এবং ওইটা আশেপাশেও, আপনার আশেপাশে সামনে পিছনে উপরে নিচে কেউ, ডানে বামে কেউ করতে পারতেছে না, বা জিনিসটা আপনি সলিউশনটা পাচ্ছেন না, বা সলিউশন হচ্ছে কিন্তু আপনি বুঝায় দিচ্ছে না কেউ আপনাকে, ওইরকম ধরনের বিষয়গুলো একটু বলবেন। বিশেষ করে গাণিতিক সমস্যা বলি, লজিক্যাল জিনিসপত্র, হ্যাঁ, বা কোনো ইনফরমেশন হলেও হতে পারে, ইনফরমেটিভ কোনো কিছু হলেও হতে পারে, নলেজেবল কোনো জিনিস, যে এই জিনিসটা কেন, এইটা কোথা থেকে আসে, বা এটা কীভাবে হয়, এই ধরনের জিনিস হলেও হবে, আর কেন হয় এটা হলেও হবে। সো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেকক্ষণ ডিস্টার্ব করলাম আপনাদের, পড়ালেখার মাঝখানে ডিস্টার্ব করাটা উচিত না। তো দেখলাম যে ওই কিন্তু আবার মানে এক পর্যায়ে আমার ছাত্র ছিল, তো দেখলাম যে ও একটু হাঁপায় টাপায় গেছে কিনা, ওই জন্য ওকে একটু ব্যাকআপ দেওয়ার জন্য আসছি আর কি। তো আপনারা আবার আমার উপর মাইন্ড করেন না, হ্যাঁ, দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সাকিব। ওকে, তো আমরা শুরু করি। তাহলে এই যে দেখো, আমরা যদি ইওটাকে বাদ দিই তাহলে কয়টা বাদ গেল দেখো তো। এই যে ইওটাকে বাদ দিলাম, কারণ কি জানো, ইওটা অচন্দ্রবিন্দু এর মতো উচ্চারিত হয়। যেমন তোমাদেরকে যদি বলা হয় যে ধরো এরকম আছে না, যে এই যে দেখো সবার বাড়িতে এই লোকটা আছে না, এই লোকটারে চিনো? সবার বাড়িতে এই নামে একটা লোক আছে, হ্যাঁ, এই দেখো তো, এই নামে কি একটা লোক আছে না, সবার বাড়িতে আছে, আমি জানি, হ্যাঁ, কেউ এখন লুকাবা না, আমি কিন্তু চিনি না রে। আমি বুঝলাম না যে আসলে এই নামের মানেটা কি, আসলে এটার নামের কি কোনো অর্থ আছে, থাকতে পারে। আবার লাল ছালু পরানোর টাইমে একটা লোক আছে যার নাম দুদু মিয়া। দুদু মিয়া, ওয়াই মিল্কম্যান আর নাম ছিল না? ওখানে কি মানে পাস্তা মিয়া ছিল না? ওখানে কি বার্গার মিয়া ছিল না? ওখানে কি পিজা মিয়া ছিল না? ওয়াই দুদু মিয়া? এই যে এটা কিন্তু মিনচা না, এটা কিন্তু মিনচা না, এটা মিয়া। মিয়া এটা কি? এটা মিয়া, হ্যাঁ, নাকে উচ্চারণ মিয়া। তার মানে এটার উচ্চারণটা কেমনে হয়? এটার উচ্চারণটা হচ্ছে মিয়া, ঠিক আছে, অচন্দ্রবিন্দু এর মতো। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 বাদ দাও 30টা ব্যঞ্জন ধ্বনি। এই কারণে তোমরা অনেক সময় দেখো মূর্ধন্যের জায়গায় দন্তন্য উচ্চারিত রূপ লিখতেছি। তারপরে তোমার একজন বললো, কে জানি নাম সিফাতুল মনে হয়, তুমি বললা যে এইটার উচ্চারণটা এটার মতো, এই অনুস্বারের উচ্চারণটা হচ্ছে এটার মতো, এইটা বিশাল ভুল না, এটা ভুল। যেমন ধরো এই যে তুমি যখন বলো বংশ, বংশ, তুমি কি বলো বঙ্গ, বঙ্গোশ, এটা বলো তুমি? না, এটা তো বলো না,
কারণ এইটাকে বিশ্লেষণ করলে পাবা হচ্ছে উ এর সাথে প্লাস গ। বাট তুমি যখন বলতেছো বংশ, তুমি বলতেছো তো এভাবে যে বং, এই যে বং তারপরে শো, বংশ। বুঝা গেছে তো? তাহলে এই যে দুদু মিয়া, কাহিনীটা ক্লোজ করি। দুদু মিয়ার কিন্তু যে দুদু মিয়া ছিল লাল সালুতে, সেই দুদু মিয়ার আবার 7টা ছেলে, 7 ছেলের বাপ দুদু মিয়া, 7 সন্তানের জনক। নামের সাথে কিন্তু প্রোডাকশনের একটা ভালো মিল আছে। এবার দেখো, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে তোমার উচ্চারণ এবং ব্যঞ্জনধ্বনি এবং স্বরধ্বনি। এবার আসো লাস্ট, আজকে একটু হালকা একটু অক্ষরের প্রকারভেদে যাওয়ার আগে অক্ষর জিনিসটা কি এইটা একটু জানার চেষ্টা করি। অক্ষর জিনিসটা কি? জিনিসটা কি? হাতের লেখা বহুত বাজে হইতেছে, আমি জানি হাতের লেখা বহুত বাজে হইতেছে, সমস্যা নেই। হ্যাঁ, অক্ষর জিনিসটা কি? এটার উচ্চারণ কিন্তু অক্ষর না, এটার উচ্চারণ কিন্তু অক্ষর। অক্ষর কেন অক্ষর, এটা তো আস্তে আস্তে শিখে যাব। তো অক্ষর জিনিসটা কি? ইংরেজিতে এটাকে বলা হয় সিলেবল। ইংরেজিতে এটাকে বলা হয় সিলেবল, যার বাংলা ব্যাখ্যাটা দাঁড়ায় উচ্চারণের প্রয়াস। ব্যাখ্যাটা কি দাঁড়াবে? উচ্চারণের প্রয়াসকে বলা হয় অক্ষর। উচ্চারণের প্রয়াসকে কি বলা হয়? অক্ষর বলা হয়। এটা হচ্ছে বাংলা ব্যাখ্যাটা। কিরকম উচ্চারণের প্রয়াস? ধরো আমি দিলাম, তোমরা এটা গতদিনই শিখছি আমরা। ধরো এখানে আমি একটা শব্দ দিলাম, শব্দটা হচ্ছে শ্রাবণ। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনুপুরে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। লাস্ট প্যারা 253 নাম্বার পেজের কত নাম্বার প্যারা হয় হিসাবে? 6ষ্ঠ প্যারা। ঠিক আছে? আচ্ছা, মানে 37 থেকে 42 নাম্বার লাইনটা, 36 থেকে 42 নাম্বার লাইনটা। এই যে শ্রাবণ, এই শ্রাবণে অক্ষর আছে কয়টা? উচ্চারণের প্রয়াস মানেই যদি অক্ষর হয়, যে কয়টা প্রয়াস থাকবে সে কয়টাই অক্ষর থাকবে। তাহলে শ্রা, উচ্চারণটা করছি কিন্তু শ্রা করি নাই, আমরা বলছি শ্রা। উচ্চারণটা কি এস এর মতো হয়েছে? না, তাহলে দন্ত স হবে। উচ্চারণটা কিসের মতো হয়েছে? উচ্চারণটা হয়েছে কিসের মতো বলো তো? এস এইচ। তাহলে কি হবে? তালব্য স এর মতো। অনেকে বলবে এটাকে তালেবস্য, তালেবস্য না বললে ফিলটা আসে না, এটা কিন্তু তালব্য স। তালব্য স। তালব্য ব্যঞ্জন ধ্বনি ছিল না? হ্যাঁ, এটা কিন্তু তালব্য স, নট তালেবস্য ভাই, নট। এটা পেট কাঁটা মূর্ধন্য স না, এটা মূর্ধন্য স, অনলি মূর্ধন্য স। এটার পেটটা যে কে কাটছে, পেটটা কাটার পর যে সেলাই করতে হয়, এটা আজ পর্যন্ত তারা করেনি। ঠিক আছে? তাইলে এটা একটু মনে রেখো, উচ্চারণটা কিসের মতো হচ্ছে? উচ্চারণটা হচ্ছে তালব্য স এর মতো। তাই আমরা লিখবো কি? শ্রাবণ না, উচ্চারণটা হয় কিসের মতো? দেখো এস এর মতো, শ্রা, নট শ্রা, শ্রা। তাহলে শ্রা, এই যে শ্রা, এটা আমার একটা প্রয়াস। এটা কি? এটা আমার উচ্চারণের, উচ্চারণের, এটা কি? এটা আমার উচ্চারণের একটা প্রয়াস, একটা প্রয়াস। এবং এই প্রয়াসটাকে কি টেনে উচ্চারণ করা যায়? দেখো তো, শ্রা টানা যায়, শ্রা, কোনো বাধাবাধি নাই, শ্রা টানা যায়। এই উচ্চারণটা কিন্তু টানা যায়, দেখো এই উচ্চারণটা টানা যায়, এই উচ্চারণটা টানা যায়। এবার দেখো বন, শ্রাবণ, 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 শ্রাবণ। তাহলে তারপরে কি বললাম আমি? বন, শ্রাবণ, শ্রাবণ। এইটাকে টানা যায়। এইটা কি আমার দ্বিতীয় প্রয়াস না? এইটা আমার দ্বিতীয় প্রয়াস। এই প্রয়াসটাকে কি টানা যাইতেছে? এই প্রয়াসটাকে টানা যায়। দেখো তো, বন আটকে গেছো, তো বন আটকে গেছো, এইটাকে টানা যায় না। যদি টানা না যায় তবে হসন্ত দিতে হয়, টানা না গেলে হসন্ত দিতে হয়। তার মানে এটা মুক্ত অক্ষর না, এটা বুঝে এটা মুক্ত না, এটাকে টানা যায় না। এখানে আটকে দিছে, বন আটকে দিছে, আর টানতে পারবা না তুমি। যদি না দাও তাহলে মানুষ ভাববে এটাকে শ্রাবণ বলে উচ্চারণ করা যাবে। ঠিক আছে? তাই এটাকে টানা যায় না, এটাকে টানা যায় না। তার মানে এই শ্রাবণ শব্দটায় অক্ষর আছে কয়টা?
শ্রাবণ শব্দটায় অক্ষর আছে দুইটা। দুইটা বোঝা গেছে তো? ধরো আরেকটা শব্দ যদি আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে একটা শব্দ দেই, সেটা হচ্ছে ধরো শব্দটা দিলাম অনুভূতি। শব্দটা কি দিলাম? অনুভূতি। এই যে দেখো, অনুভূতি, অনুভূতি। এই যে এই শব্দটা দিলাম আমি তোমাদেরকে, এখানে বলো তো অক্ষর কয়টা আছে? প্রয়াস মানে চেষ্টা, প্রয়াস মানে চেষ্টা, প্রয়াস মানে চেষ্টা। প্রয়াস মিন্স হচ্ছে চেষ্টা বা ট্রাই বা চেষ্টা। অনুভূতি উচ্চারণটা করো তো। ফার্স্টে তুমি বলো ও, নট অ। তুমি কি বলো? তুমি বলো হচ্ছে ও, ও। এটা ও হওয়ার আরেকটা কারণ আছে না, দেখো তো। আদ্য অ এর পরে যদি রস্বই দীর্ঘ হ্রস্ব দীর্ঘ থাকে, তো অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যায়। তাহলে ও, ও, এটাকে টানা যায় না? দেখো তো, এটাকে তো টানা যায়, এটা টানা যায়। হ্যাঁ, এটাকে টানা যাচ্ছে, মুক্ত, এটা মুক্ত। তার মানে এইটা হচ্ছে মুক্ত। হ্যাঁ, মুক্ত। আচ্ছা, তারপর কি দেখো তো, ও নু, এটাকেও টানা যায়। এই যে নু, ও নু। তারপর কি ভু, তারপর কি ভু, এই যে ভু। তারপর কি তি, অনুভূতি। কয়টা অক্ষর আছে এই জায়গায়? চারটা। এবং চারটাকেই মুক্তভাবে টানা যায়, চারটাকেই মুক্তভাবে টানা যায়। এবার দেখো, আমি যদি বলি তোমাদেরকে যে কি জানি বলবো, আমি তোমাদেরকে বললাম যে ধরো অরিন্দম। হ্যাঁ, অরিন্দম, অরিন্দম। আচ্ছা, এখানে অরিন্দম হবে না, এখানে অরিন্দমই হবে। কেন হবে এটা উচ্চারণের ক্লাসে বুঝতে পারবা। তো ফার্স্টে তুমি উচ্চারণ করছো কি অ, তারপর কি বলছো রিন, টানা যায়, রিন টানা যায়। এটা তো ও নু টানা গেছিল, ভু টানা গেছিল, তি টানা গেছিল। বাট অরিন, অরিন তোমার থামা লাগতেছে না। তুমি থামতেছো কোথায়? রিন বলে থামতেছো। দেখো রিন, থেমে গেছো না, শেষের বর্ণটাই হসন্ত দিয়ে দিবা। অরিন, তারপর কি দম, দম, থেমে গেছো না, শেষের বর্ণটাই হসন্ত দিয়ে দিবা। তাইলে যেগুলাকে টানা যায়, যেগুলাকে টানা যায়, দেখো যেগুলাকে টানা যায় সেগুলাকে মুক্ত অক্ষর বলে, সেগুলাকে মুক্ত অক্ষর বলে, বা এইটাকে স্বরান্ত অক্ষর বলে। কি বলে? স্বরান্ত, স্বরান্ত অক্ষরও বলে। কারণ স্বরধ্বনি উচ্চারিত হইতেছে, টানা যায়। আর যেটা টানা যায় না সেটা ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হইতেছে। আর যেটা টানা যায় না সেটাকে বদ্ধ বা রুদ্ধ অক্ষর বলে। বদ্ধ বা রুদ্ধ, রুদ্ধ অক্ষর বলে। এটার আরেকটা নাম হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর, ব্যঞ্জনান্ত অক্ষর। তার মানে অক্ষর কত প্রকার? দুই প্রকার, দুই প্রকার। একটা বদ্ধ বা রুদ্ধ, আর একটা কি মুক্ত বা স্বরান্ত। তাহলে বোঝা গেছে অক্ষর কত প্রকার, অক্ষর কত প্রকার। এইবার কিন্তু আমাদের নেক্সট যে ক্লাসটা, নেক্সট ক্লাসে এই জিনিসগুলা খুব ভালো মতো লাগবে। খুব ভালো মতো বলতে খুব ভালো মতো আমাদের এই জিনিসগুলা লাগবে। আদারওয়াইজ আমি উচ্চারণ তোমাদেরকে পড়াইতে পারবো না। এখানে চারটা অক্ষর আছে, নট অক্ষর, ইটস অক্ষর। ঠিক আছে? ও নু ভু, তারপরে এই যে তি। ক দম না তো, অরিন্দম না তো, অরিন্দম, অরিন্দম। বা বদ্ধ অক্ষর এবং মুক্তাক্ষর। অরিন্দম মানে কি? যে শত্রু দমনকারী। অরিন্দম মানে কি আমি তোমাদেরকে বলি। অরিন্দম কথাটার অরিন্দম মানে হচ্ছে শত্রু, শত্রু। দাঁড়াও আমি তোমাকে পুরা লিখ, এই শেষ, পড়া শেষ, একটা লাইন আছে। এতক্ষণে, এতক্ষণে, এতক্ষণে অরিন্দম, অরিন্দম কহিলা, কহিলা
বিষাদে, বিষাদে। হ্যাঁ, জানিনু, জানিনু 233 নম্বর পেজের 1 আর 2 নম্বর লাইনটা দেখতে পারো, এইটাই। জানিনু কেমনে, কেমনে, জানিনু কেমনে। আচ্ছা আসি, জানিনু কেমনে, আশি লক্ষণ পুষিল, আশি, আশি লক্ষণ, লক্ষণ পশিল, পশিল রক্ষপুরে। হাই তার উচিত কি তব এ কাজ, নিকোষা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ, শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ। এরকম একটা লাইন আছে দেখো, ভাতৃপুত্র বাসব বিজয়ী। হ্যাঁ, নিজ গৃহপথ তাত দেখাও তস্করে, এরকম কয়েকটা লাইন আছে, কবিতার লাইন। এখন এই লাইনটা লাগবে না, অরিন্দম মানে একটু বুঝাই দেই, আর তোমরা একটু বের করো তো এখানে কয়টা অক্ষর আছে। এতক, এতক ক্ষণে, এতক ক্ষণে। তাহলে এই যে এই জায়গায় একটু দেখো তো এই উচ্চারণটা কিভাবে করি আমরা। এতক্ষণে, এতক্ষণে, এতক, এতক ক্ষণে, এতক্ষণে। ঠিক আছে, অরিন্দম, অ তারপর কি ঋণ, ঋণ দম, তারপর কি কোহিলা, কোহিলা, এটা কি বিষাদে। এখন এই অরিন্দম হচ্ছে একটা চরিত্র, অরিন্দম হচ্ছে একটা চরিত্র যার আসল নাম হচ্ছে মেঘনাদ, যার আসল নাম হচ্ছে মেঘনাদ, যে রাবণের পুত্র, যে কি রাবণের পুত্র, যে হচ্ছে রাবণের পুত্র। এই রাবণের পুত্র অরিন্দম কথাটার অর্থ হচ্ছে যে অরিকে দমন করে, বা অরিকে দমন করে যিনি, অরি, অরি, অরিকে দমন, দমন করে যে। অরি মানে হচ্ছে শত্রু, শত্রু দমনকারীকে বলা হয় অরিন্দম। এখানে হিসাবে কয়টা অক্ষর হওয়ার কথা দেখো তো। এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6, এই যে 7, এই যে 8, এই যে 9, এই যে 10, এই যে 11, এই যে 12, এই যে 13টা হওয়ার কথা না। কিন্তু কবিতার ভাষায় এখানে 14টা অক্ষর আছে। তো কবিতায় অক্ষর গণনা অন্যরকম, এই কারণে আজকে তোমাদের বেসিক শিখাইলাম। কবিতায় যাওয়ার আগে যে যে জিনিসগুলো লাগে সেটা জানার জন্য নেক্সট ক্লাসটা শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণের নিয়ম কানুন শৃঙ্খল প্র্যাকটিস নিয়ে হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত এই ক্লাসটা। সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। হ্যাঁ, সবাই বুঝতে পারছো। কবিতার নাম বিভীষণের প্রতি মেঘনাদ, যেটা বিখ্যাত মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের 6ষ্ঠ স্বর্গের মেবি 521 নম্বর লাইন থেকে 590-92 লাইন পর্যন্ত তোমাদের বইতে জায়গা পাইছে। তোমাদের বইয়ে 233 নম্বর পেজ 33, 34, 35-এ পাবা। নতুন বইয়ের খবর আমি জানি না। এবার দেখো, খাতাম না, তাহলে আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি, সেভ দিয়ে দিতেছি তোমাদেরকে। তোমরা এটা একটু প্র্যাকটিস করো। আমার মনে হয় বেসিক খুব ভালো মতো আমি ক্লিয়ার করছি। তারপরেও যদি 2-1টা প্রশ্ন থাকে সেটা তো তোমরা করবাই। এটাকে আমি সেভ দিয়ে দিই। উচ্চারণ আর মূল বইয়ের পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, লেখা পিডিএফটাই আমি দিয়ে দিতেছি তোমাদেরকে। কবিতায় অক্ষর গণনা সিস্টেমটা একটু আলাদা, কবিতায় অক্ষর গণনা সিস্টেমটা এটা আলাদা। এটা একটু তোমাদের অপেক্ষা করতে হবে ইয়ের জন্য, পরবর্তী ক্লাসের জন্য, তাহলেই তোমরা সব বুঝে যাবা, পেরে যাবা। আর আমি তোমাদের আপলোড দিয়ে দিতেছি ড্রাইভে। এই যে BI2 তে গেলে আমার ফাইলে যাবা, বাংলা দ্বিতীয় পত্রে যাবা, দেখো উচ্চারণের সিরিজ আছে। উচ্চারণের সিরিজে যে এই যে উচ্চারণ 1, ঠিক আছে, এটা SSC বেসিক সহ। আর এই যে বইটা দিয়ে দিতেছি পিডিএফটা,
মূল বই উচ্চারণ 1 ডান। মানবিক বিভাগের কোর্স দরকার, ইনশাল্লাহ হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে।